সংসদের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে সকালবেলা একই গাড়িতে অমিত শাহ এবং রাহুল গান্ধী দুজনেই গেলেন আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। রাহুল গান্ধী এর আগে তো বহুবার গেছেন, সেটা আপনাদের আমি বলেছি, কিন্তু অমিত শাহ এই প্রথম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে কখনো শেখ হাসিনার সঙ্গে গিয়ে দেখা করেননি। আজকে দুজনে দুটো ফুলের তোড়া নিয়ে গিয়ে দেখা করেন। তারপরে কি কথাবার্তা হয়েছে সেটা আর আমরা জানি না। তো তারপর তারা ফিরে এসেছেন এবং প্রশ্নোত্তর পর্বে আমার যোগ দিয়েছেন। এই অমিত শাহ, মোদী এদের সঙ্গে রাহুল গান্ধীর সংসদের ভেতরে হচ্ছে অহিনকুল সম্পর্ক। সংসদের ভেতরে বিতর্কের সময় একে অপরকে ধুনে দেন, কিন্তু সংসদের বাইরে তাদের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন আমি তা আপনাদের একটুখানি বোঝাচ্ছি। এবং তার সঙ্গে এই আমাদের ভারতবর্ষের বিখ্যাত হার্ট সার্জন ডক্টর দেবী শেঠি, তিনি বা আজকে তড়িঘড়ি ব্যাঙ্গালোর থেকে কেন্দ্র তাকে উড়িয়ে আনছে কেন? শেখ হাসিনাকে কাছে উড়িয়ে আনছেন কেন? শেখ হাসিনা বহাল তবি আছে, তবিয়তে খুব সুস্থ শরীর, তাহলে হঠাৎ দেবী শেঠি কেন? আমি দেবী শেঠির প্রসঙ্গে আমি পরে আসছি। রাহুল গান্ধীর কাণ্ড কারখানা আপনি যদি সংসদের ভেতরে দেখেন, হাসির রোল উঠে যাবে। সরকার প্রতি অনাস্থা প্রস্তাব এনে একেবারে মোদীকে ধুনে দেওয়ার পর একেবারে উঠে গিয়ে চেয়ার মানে বেঞ্চ থেকে উঠে গিয়ে সোজা মোদীকে জড়িয়ে ধরলেন। অপ্রত্যাশিত ভাবে মোদীও খুব অবাক হয়ে গিয়েছেন। তারপর নিজের চেয়ারে বসে না মোদীকে চোখ টিপলেন এনাম করে, মানে কেমন দিলাম, ব্যাপারটা এরকম। আর অমিত শাহের সঙ্গে তো অমিত শাহকে সবসময় ধুনছেন তার নীতি নিয়ে, তার কার্যকলাপ নিয়ে। এরা দুজনে কিন্তু আলাদা আলাদা যেতে পারতেন। যাওয়ার কথা ছিল আরো একজন, আসাদুদ্দিন ওয়েসি, কিন্তু তার দেরি হয়ে যাওয়ার জন্য আসাদুদ্দিন ওয়েসি সঙ্গে যেতে পারেননি। আসাদুদ্দিন ওয়েসির আবার একটা গল্প আছে, সেটাও আমি বলবো। আমি ধীরে ধীরে গল্পের মোড়ক খুলছি। এখন তারা ফিরে আসার পর আসাদুদ্দিন ওয়েসি তিনি আবার একা চলে গিয়েছেন। তিনিও একজন কট্টর আমাদের মানে সরকার বিরোধী, কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে তারা কিন্তু সব কিন্তু ওই এক কাট্টা। এই যে হুড়োহুড়ি লাগা, সবাই মিলে দেখা করে তাকে ফুল দোয়া, ফুলের তোড়া দোয়া, এতে আমার মনে একটা সন্দেহ জাগছে যে তার ফেরাটাই খুব আসন্ন। আমরা জানি না, কিন্তু সরকার তো জানে এবং সংসদের মধ্যে আলোচনা হয়েছে, নিম্নকক্ষে উচ্চকক্ষে আলোচনা হয়েছে, কিন্তু এই নিয়ে কেউ কোনো কথা বলেননি। এবার আমাদের ওয়েসির কথায় আসে। ওয়েসি মানুষটা একটু ভিন্ন ধরনের। সেন্ট্রাল হলে যখন সংসদে থাকতে থাকতে প্রত্যেকেরই ঘর রয়েছে, আলাদা আলাদা করে ঘর রয়েছে, মন্ত্রী, বিরোধী দলের নেতা, তাদের প্রত্যেকের ঘর রয়েছে, এবং তারা হাওয়া বাতাস খেতে খেতে খাওয়ার জন্য মাঝে মাঝে সেন্ট্রাল হলে গিয়ে বসেন। এবার যখনই আসাদুদ্দিন ওয়েসি দেখেন যে অমিত শাহ সেন্ট্রাল হলে বসে আছেন, তিনি চুপ করে উঠে যান। উঠে গিয়ে অমিত শাহর ঘরে গিয়ে, এখন যিনি দ্বাররক্ষী তিনি তো চেনেন, আসাদুদ্দিন ওয়েসি মাঝে মাঝে ঢোকেন, ঢুকে ওই খাগড়া ফেবরা এই ধরনের
কিছু খাবার রয়েছে, রাজস্থানী খাবার। এই খাগড়া ফেবড়া কিরকম, অনেকটা আপনার চানাচুরের ভেতরে যে পাপড়ি থাকে না, ওই পাপড়ি টাইপের, ভিন্ন টাইপের মশলা থাকে এবং ওপরে একটা অন্যরকম মশলা থাকে, খেতে খুব সুস্বাদু। আমাদের এখানে রাজস্থানী দোকানগুলোতে আপনারা পাবেন, চান্দের মল, হ্যান ত্যান অনেক কিছু আছে, তাদের কাছে পাবেন। উনি করেন কি, অমিত শাহ ওই একটা ডিব্বাতে করে ওই খাগড়া এনে রেখে দেন, খিদে পেলে উনি খাগড়া খান। এখন এই আসাদুদ্দিন ওয়েসি গট 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 করে তার ঘরে ঢুকবেন, ড্রয়ারটি টেনে বার করবেন, ওখান থেকে দুটো খাগড়া নিয়ে তার রুমালের মধ্যে নিয়ে সোজা পাঞ্জাবের পকেটে, আবার বাক্স টাক্স আটকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আবার এসে সেন্ট্রাল হলে ঠিক অমিত শাহের সামনে বসে রুমাল বার করে ওখানে বসে বসে খাগড়া খান। অমিত শাহ সব বোঝেন, মুচকি মুচকি হাসেন। তা একদিন অমিত শাহ এক বাক্স খাগড়া একেবারে সেন্ট্রাল হলে সবার সামনে আসাদুদ্দিন ওয়েসিকে দিয়েছেন, যে আপনি এত লুকিয়ে লুকিয়ে ঢোকেন, লোকে বিচ্ছিরি ভাববে, আমি আপনাকে দিয়ে দিলাম এটা, আবার যখন শেষ হবে তার আগে আমায় বলবেন, আবার আমি আপনাকে দিয়ে দেবো। আসাদুদ্দিন ওয়েসি খুব সংকটে পড়ে গেছে, সবার সামনে তিনি চোর হয়ে গেছেন। না 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 না, ভাবার কিছু নেই, যখনই ইচ্ছে করবে তখনই আপনি আমায় বলবেন, শেষ হওয়ার আগে বলবেন, আমি আবার এক বাক্স করে পাঠিয়ে দেবো। আর আমার ঘরে যখনই আসবেন তখনই আপনার জন্য প্লেটে করে আমি খাগড়া সাজিয়ে রেখে দেবো। আমাদের খাবার যে আপনি এত ভালোবাসেন জেনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি তো নিরামিষাশী, তাই আপনাদের খাবার আমি খাই না। তো আজকে উনি মিস করে ফেলেছেন। রাহুল গান্ধী এবং অমিত শাহ কিন্তু একই গাড়িতে গেছেন, আলাদা আলাদা যেতে পারতেন, কিন্তু একই গাড়িতে গেছেন। এতে আমাদের কি বোঝা যায় জানেন? এতে আমাদের সংসদীয় রীতিনীতি এবং আমাদের যে সভ্যতা, সংসদীয় সভ্যতা, যে বিরোধী দলের সঙ্গে সরকার পক্ষের যে সংসদের বাইরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু দেখা যায় না সাধারণত। আর একটি ঘটনার কথা উল্লেখ করি, মাঝে মধ্যে আমাদের নরেন্দ্র মোদী ওই যে ক্যান্টিন আছে, আমাদের সাংসদদের ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে মাঝে মাঝে খাবার টেস্ট করতে যান, যে রান্না বান্না ঠিক হচ্ছে কিনা। একদিন গিয়ে দেখেন এম.কে. স্টালিন, দক্ষিণের নেতা, তিনি একা একা বসে নাড়াচাড়া করছেন, খাবার নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না। মোদীজি সব দিকে লক্ষ্য আছে, মোদীজি গেছেন, গিয়ে উল্টো দিকে বসেছেন। কি ব্যাপার স্টালিন, আপনি খাওয়া দাওয়া করছেন না, শুধু চামচ নেড়ে যাচ্ছেন, ব্যাপারটা খুব চিন্তিত মনে হচ্ছে। যে হ্যাঁ মোদীজি, আমি খুব চিন্তায় পড়েছি। এগুলো শোনা গল্প, আনটোল্ড স্টোরি, যেগুলো স্টোরিগুলো বিভিন্ন ভাবে আমাদের কাছে আসে এবং আমরা নিজেরাও কিছু প্রত্যক্ষ করেছি। যখন আমরা সংসদ কভার করেছি তখন আমরাও দেখেছি, কিন্তু এই ঘটনাটা আমার চোখে দেখা না, এটা শোনা। তখন স্টালিন একটা কানের কাছে মুখ নিয়ে গিয়ে বিড় করে কিছু কিছু বলেন, মোদিজি পুরো শোনেন, শুনে তা মোদিজি কোনো বুদ্ধি বুদ্ধি দেন, স্টালিনের সারা মুখে হাসি। পরে জানা গেল স্টালিন একটা সমস্যায় পড়েছিলেন, দলগত সমস্যায় পড়েছিলেন, তিনি দলের চিফ। সেই সমস্যাটা এমনই সমস্যা যেটা আমি বলতে পারবো না আপনাদের, সেটা তিনি তার দলীয় স্তরে, যে তিনি চিফ, তিনি তাদের পরামর্শ নিতে চাইছিলেন না। না কুছু মানুষ আর কি। মোদিজি তো মোদিজি, তার বুদ্ধি আলাদা, তাই মোদিজিকে নিঃসংকোচে বলেছেন এবং মোদিজি তাকে বুদ্ধিটি দিয়েছেন, সেই বুদ্ধিতে উনি পার হয়ে গেছেন। এটা হচ্ছে আমাদের সংসদ। এটা গেল একটা গল্প। এবার আসি দেবী শেঠির কথায়।
দেবী শেঠি হচ্ছেন, ডক্টর দেবী শেঠি হচ্ছেন বিখ্যাত হার্ট স্পেশালিস্ট এবং ভারতবর্ষের 1 নম্বর হার্ট স্পেশালিস্ট। তিনি আজ পর্যন্ত যত অপারেশন করেছেন 100% সাকসেসফুল, এবং এই যত অপারেশন করে তার মধ্যে 40% হচ্ছে শিশু, নবজাতক থেকে 5-7 বছর অবধি তাদের শিশু, তাদের একদম ছোট্ট হার্ট, একটা এপাশ ওপাশ হয়ে গেলে মৃত্যু অবধারিত। অবলীলা ক্রমে তিনি সেই হার্ট অপারেশন করে তিনি তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে দেন। এরকম অনেক উদাহরণ রয়েছে, আমি তার পরিচয়ের একটু আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা তো সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ, তার দেখভালের জন্য আমাদের এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 2 জন রেসিডেন্ট ডক্টর আছেন, 6 জন নার্স আছে, তারপর তার তো কাজের লোক টোক তো প্রচুর রয়েছে, মোটামুটি গোটা 30-32 মতো লোক রয়েছে, সব মিলে। প্রহরী আলাদা, সেনাডেনা আলাদা। এখন এইটা একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যে হঠাৎ দেবী শেঠিকে ব্যাঙ্গালোর থেকে উড়িয়ে আনা হচ্ছে কেন। আজকেই দেবী শেঠি এসে পৌঁছাবেন বিকেলের দিকে, ওনার কতগুলো অপারেশন আছে, অপারেশন গুলো সেরে স্পেশাল ফ্লাইটে, ওনার নিজস্ব একটা ফ্লাইট রয়েছে, স্পেশাল ফ্লাইটে উনি সোজা দিল্লি নামবেন। ঘটনা যেরকম দাঁড়াচ্ছে, আর নেতাদেরই হুড়োহুড়ি করে আসা এবং দেবী শেঠির আশা নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন, সেটা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আগে তার স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ আছে কিনা সেটা পরীক্ষা করে একেবারে নিশ্চিত হয়ে ভারতবর্ষ তাকে ছাড়বেন, অন্তত নরেন্দ্র মোদী। আমার মনে হয়, এটা আমার মনে হয় যে সেই জন্যই বিশেষজ্ঞ হার্ট স্পেশালিস্ট দেবী শেঠিকে ডেকে পাঠানো হয়েছে। তিনি এসে আদ্যপান্ত পরীক্ষা টরীক্ষা করবেন, করে তার মতামতটা জানাবেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালে তো মুশকিল, তাই বলে দেওয়া হয়েছে যে আপনার কাছে একজন চিকিৎসক পাঠানো হবে আপনার শরীর পরীক্ষার জন্য, রুটিন যা হয়। কিন্তু শুনেছি আমি শেখ হাসিনা দেবী শেঠিকে চেনেন, শুনেছি, আমি কনফার্ম না, দেখলেই তো চিনে যাবেন। তখন এই ঝাড়টা খাবে কে জানেন তো? ঝাড়টা খাবে অজিত দোভাল। যত ঝাড় খান অজিত দোভাল ঝাড় খান। তো যাই হোক, আজ একটু ভিন্ন ধরনের খবর আপনাদের পরিবেশন করলাম, যার মধ্যে লুকিয়ে আছে শেখ হাসিনার দেশে ফেরার আসন্ন দিনের ঘোষণা করা মাত্র। Where Sheikh Hasina is expected to speak about her future plans and her proposed return to Bangladesh, যেখানে আশা করা হচ্ছে যে শেখ হাসিনা তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করবেন এবং তার বাংলাদেশে ফিরত আসার ব্যাপারে আলাপ করবেন। এই যখন অবস্থা, আমরা দেখলাম যে এই প্রোগ্রামটা শুধুমাত্র যে শেখ হাসিনা থাকবেন তা না, এর মধ্যে আশা করা যাচ্ছে কিনোট স্পিকার হিসাবে থাকবেন শেখ সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা পুত্র। এর বাইরে থাকবেন মহবুল হাসান চৌধুরী নওফেল। আমরা জানি যে সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশের তরুণ আওয়ামী লীগ নেতাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় যাদেরকে বিবেচনা করে তার মধ্যে একজন, তিনিও ভারতে আছেন এই মুহূর্তে। এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। এর বাইরে আরো উপস্থিত থাকছেন খুব ইন্টারেস্টিং ক্রিকেটার সাকিব আল হাসান, বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে যিনি দীর্ঘদিন শীর্ষস্থানে ছিলেন, 1 নম্বর অলরাউন্ডার হিসেবে পরিচিত, এবং আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান এখানের মধ্যে আশা করা যাচ্ছে যে কথা বলবেন। আমিনুল হক পলাশ থাকছেন, আপনারা অনেকে আমিনুল হক পলাশকে চিনেন, সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং কূটনীতিবিদ, যিনি 5 আগস্টের পরবর্তীতে এই মুহূর্তে লন্ডনে আছেন এবং ডক্টর ইউনূসের অনেক নথিপত্র নিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন, খুবই সরব, তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি থাকবেন। আবু ওবায়দা আরিন, রাইটার, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং থাকবেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, ডিরেক্টর বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ USA।
তারা সকলেই থাকবেন এবং এই জিনিসটা হবে ভারতীয় টাইম সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত, স্যার মার্ক টালি অডিটোরিয়াম, এবি 19, নিউ দিল্লি 110001। এর বাইরেও এটা এই ক্লাবের এফসিসি সাউথ এশিয়ার এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটেও লাইভ পাওয়া যাবে। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। এবং আমন্ত্রণ পত্রে লেখা আছে যে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এটা খুব সম্ভবত একটা ভার্চুয়াল অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে হয়তো শেখ হাসিনা শারীরিকভাবে উপস্থিত হবেন না, কিন্তু যেভাবে বলা হচ্ছে তিনি প্রকাশ্যে আসবেন, ধারণা করা যেতে পারে যে তাকে হয়তো ভিডিওতে দেখা যাবে। গত 2 বছর ধরে তার কণ্ঠস্বর আমরা প্রায় শুনে থাকি। তিনি ফেসবুকের মাধ্যমে কথা বলে থাকেন, বিভিন্ন তার কর্মী সমর্থক বিভিন্ন দেশে আছেন যারা তাদেরকে বক্তৃতা দিয়ে থাকেন, ভাষণ দিয়ে থাকেন এবং সেই ভাষণগুলো অনলাইনে পাওয়া যায়। এর বাইরে তার কণ্ঠস্বর যারা টেলিগ্রাম লীগের সদস্য, মানে টেলিগ্রামের ভিতরে আওয়ামী লীগের যে বিভিন্ন যোগাযোগ নেটওয়ার্ক আছে তাদের সাথে আছে। এবং শেখ হাসিনা মাঝখানে দাবি করেছেন যে 300 আসনের অধিকাংশ সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে তিনি সরাসরি টেলিফোনে কথা বলেছেন। এই ব্যাপক সংখ্যক কথাবার্তা শেখ হাসিনা শোনা গেল, তার কণ্ঠস্বর প্রায় প্রতিদিনই বা প্রতি সপ্তাহে শোনা গেলেও তাকে প্রকাশ্যে কেউ দেখেনি। সম্প্রতি দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে আমরা জেনেছি, এবং তাদের কেউ কেউ বলেছেন তারা আপাকে সরাসরি দেখেছেন। যদিও সেখানে রাজনীতি নিয়ে কি কথা হচ্ছে সেগুলা খুব একটা শোনা যায় না। যারাই বলেছেন এরা আপা কত ভালো, আপাকে দেখে কান্নায় এসেছে, আপাকে দেখে ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মধ্যেই ছিলেন অবভিয়াসলি। বাট এই প্রথম ফর্মালি শেখ হাসিনা 5 আগস্টকে কেন্দ্র করে ঠিক 2 বছর পরে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন। একটা সংবাদ সম্মেলনের মতো হচ্ছে, এবং যেখানে যেহেতু এই অর্গানাইজেশন অফ ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার সকল কূটনৈতিক রিপোর্টারদের একটা ক্লাব, ধারণা করা হচ্ছে বিশ্বের প্রায় সকল গুরুত্বপূর্ণ মিডিয়ার প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন এবং তারা এটাকে কভার করবেন। মনের খুব কষ্ট অনেকেরই হবে, কারণ হচ্ছে 5 আগস্ট যেভাবে বাংলাদেশে একটা উত্তেজনাপূর্ণ, 5 আগস্ট তো বলা যাবে না, 36শে জুলাই বাংলাদেশে যেরকম উত্তেজনাপূর্ণ হবে, যেরকম উৎসব মুখর বলুন বা আয়োজন এবং আড়ম্বরপূর্ণ হবে বলে আশা করা গিয়েছিল, সেটা হচ্ছে না। আমি দেখলাম যে 5 আগস্টের যে জুলাই যোদ্ধারা তারা বিভিন্ন জায়গায় একে অপরের সাথে কামড়াকামড়ি করছেন, এবং যে মাস্টারমাইন্ড সংগঠন তারা কামড়াকামড়ি করছেন না, তারা কার পাছা যাচ্ছে, কার টেবিলে, কার বিছানায়, কার হোটেলে, এবং আল বটর বাহিনী এখন আল বটম বাহিনী হিসাবে পরিচিত হয়ে যাচ্ছেন। এর বাইরে ঢাকায় খুব সম্ভবত একটা কনসার্ট হচ্ছে। এর আগে 2 বছর আগে যেখানে অনেক শিল্পী মিলে 3 আগস্টের 3 তারিখে শেখ হাসিনা বিরোধী প্রতিরোধ কনসার্ট করেছিলেন, এবার 2-3টা সংগঠন সেখানের মধ্যে মাত্র আছে, 2-3টা ব্যান্ড সেখানে অংশ নিচ্ছে। খুব সম্ভবত আগের মতো ফান্ড পাচ্ছে না, ফান্ডের অভাব আছে। সে যাই হোক, 5 আগস্টকে ঘিরে বাংলাদেশের ভেতরে যে পরিমাণ উত্তেজনা হওয়া উচিত ছিল, যে পরিমাণ সেলিব্রেশন হওয়ার কথা ছিল, এটা গত কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছে যে সেই পরিমাণ না। জুলাই মাসটা চলে গেল এবং সেই জুলাই খুব একটা আলোচিত বা খুব একটা উদযাপনের ভিতর দিয়ে খুব একটা যে গেছে তা না। অনেকগুলো বিচ্ছিন্ন ভাবে আমরা দেখেছি ছোট ছোট আলোচনা সভা হয়েছে, এবং সেগুলাতে যেটা হয় খুব স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি হয়েছে। আজকে আমি দেখলাম মাহদি আমিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, তিনি এক জায়গায় গিয়েছেন এবং তিনি প্রায় বক্তৃতা দিতে পারেন নাই। তাকে ব্যাপক হাউকাউ মাওয়ের মধ্য দিয়ে অনেক বিনয়ের সাথে কিছু কথা বলে পালিয়ে আসা বলো ঠিক না, মানে কথা বলে চলে আসতে হয়েছে এবং অনেকটা অপমানিত হয়েছে। এই যখন 5 আগস্টের অবস্থা, তখন পুরো ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়ার জন্য শেখ হাসিনা যদি বক্তৃতা দেন ওই দিন, তাহলে দেখা যাবে 5 আগস্টের মূল ফোকাসটা, মূল কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা চলে আসছেন। শেখ হাসিনার ভাষ্য অনেক বেশি স্প্রেড হবে, সেটা আন্তর্জাতিক মিডিয়ায় তো বটেই, বাংলাদেশের ভিতরে অনেক বেশি আলোচনা হবে। এবং ঠিক 2 বছরের মাথায় 5 আগস্ট 24-এর পরে 5 আগস্ট 26-এ এসে এই মিডিয়া নিয়ন্ত্রণ বলুন, ন্যারেটিভ নিয়ন্ত্রণের জায়গায় যদি শেখ হাসিনা চলে আসেন, আওয়ামী লীগ চলে আসে, সেটা যারা শেখ হাসিনা বিরোধী এবং যারা ভেবেছিলেন যে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না, শেখ হাসিনা আর উঠে দাঁড়াতে পারবে না, শেখ হাসিনার রাজনীতি শেষ, তাদের দিলে একটা বড় আঘাত হিসাবে থাকবে। আমরা এখনো জানি না শেখ হাসিনাকে ওই দিন প্রকাশ্যে দেখা যাবে কিনা। না দেখা, ভিডিও কনফারেন্সে দেখা যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে, যেটা ইন্ডিয়া টুডের খবর থেকে বোঝা যাচ্ছে। আর যদি দেখা নাও যায়, তিনি যদি অডিও মাধ্যমে বক্তৃতা দিয়ে থাকেন এবং সেটা পুরো সাংবাদিক সমাজের সামনে, বিশ্ব সাংবাদিক সমাজের সামনে দিয়ে থাকেন, আমি মনে করি যে আওয়ামী লীগ ন্যারেটিভ নির্মাণের ক্ষেত্রে এবং ন্যারেটিভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই প্রথম একটা গুছিয়ে অ্যাপ্রোচ নিচ্ছে। এটার ফল আওয়ামী লীগের পক্ষে যাবে। আওয়ামী লীগ তার বক্তৃতাটা 2 বছর পরে হয়তো দিতে পারবে।
আসলে কি হবে সেটা শেখ হাসিনার ভাষণ শোনা না পর্যন্ত বোঝা যাচ্ছে না, এবং সেই ভাষণটা আমরা সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত ভারতীয় টাইম মানে বাংলাদেশি টাইম সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত রাতে শুনতে পাবো। সেটা ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে যেহেতু আসবে, আমরা সকলে সেটার দিকে নজর রাখবো। আমরা দেখতে চাই শেখ হাসিনা কি বলেন, কিভাবে তিনি 5 আগস্টকে তাদের ভাষ্য উপস্থাপন করেন এবং তার কি প্রতিক্রিয়া বাংলাদেশে হয়। বাংলাদেশের লোকজন যারা শেখ হাসিনা বিরোধী আছেন, বর্তমান সরকারে আছেন এবং সরকারের বিরোধী দল হিসাবে আছেন, তারা সকলে কি আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কিনা, উত্তেজিত হয়ে পড়েন কিনা, এবং সেই উত্তেজনার জের হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর আরো বেশি মামলা, আরো বেশি হামলা হয় কিনা, নাকি উল্টো আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো বেশি উৎসাহিত হয়ে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আগস্ট মাসকে ঘিরে পুলিশকে সতর্ক করা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অলরেডি মিছিল মিটিং করছে, যেটা সরকারকে বেশ একটু উদ্বিগ্ন করে রেখেছে। দেখা যাক তারা শেষ পর্যন্ত সেই উদ্বেগ তাদের আরো বেড়ে যায় কিনা, তারা আরো টেনশনে পড়েন কিনা। না, পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের 5 আগস্ট রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং তারপরে পরে সেটা নিয়ে আমরা হয়তো আরো বেশি কথা বলতে পারবো।